হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু LWS একাডেমি। আজকে আমি তোদের হিউম্যান রিপ্রোডাকশনের সেকেন্ড পার্ট পড়াবো। যারা প্রথম পার্টটি দেখিসনি তারা ওটা দেখে আয়, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আর কমিউনিটি পোস্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোরা জয়েন হয়ে যাস। তো চল কথা না বেরিয়ে শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে পড়বো। আচ্ছা, রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা কি? মহিলাদের পিউবার্টি দশার শুরু থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মাসে জরায়ু থেকে গৌণ ওসাইট সহ যে রক্তক্ষরণ ঘটে তাহাকে বলে রজত চক্র। আচ্ছা, পিউবার্টি দশা আমরা জানি পিউবার্টি দশা কখন থেকে শুরু হয় না, মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 12 বছর বয়সে। তাহলে সেই পিউবার্টি দশা থেকে মেনোপজ কি? মেনোপজ অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে মহিলারা জননে অক্ষম হয়ে ওঠে, সেই সময় পর্যন্ত জরায়ু থেকে গৌণ ওসাইট সহ ব্লিডিং হতে থাকে, আর এটাকেই বলা হয় রজত চক্র। আর এটা কতদিন অন্তর অন্তর হয়? এটা প্রত্যেক মাসে হয় এবং 28 দিন, গড়ে 28 দিন, কারণ প্রত্যেকের ক্ষেত্রে সমান নয়। আচ্ছা, রজস্রাব যেটা হয়, মানে যে ব্লিডিংটা হয়, ওটা কি অ্যাকচুয়ালি? যে নারীদের যৌন জীবনে গড়ে 28 দিন অন্তর ভগ্ন এবং বিচ্ছিন্ন জরায়ু গাত্র অনিষিক্ত ডিম্বাণু, অনিষিক্ত কেন বলছে? যদি নিষিক্ত হতো তাহলে তো বেরই হতো না। আমরা যে দেখেছিলাম প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু আসে এবং ওয়েট করে কার জন্যে? শুক্রাণুর জন্যে। যেই মুহূর্তে শুক্রাণু আসে না অ্যাম্পুলাতে, ফার্টিলাইজেশন হয় না, তখনও কি বলবে? না ভাই, তাহলে তো আমার চলে যাওয়ার সময় হয়েছে, কারণ অন্য একজনকেও আসতে হবে, অন্য আরেকটা ডিম্বাণু আসবে পরের মাসে। তো সেই যে অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ এবং মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথে বের হয়, তাকে বলা হয় রজস্রাব। ডান? রজস্রাব শুরু হওয়াকে বলা হয় মেনার্কি, যা সাধারণত মেয়েদের 10 থেকে 12 বছর বয়সে শুরু হয়। আমি অলরেডি বললাম পিউবার্টি 10 থেকে 12 বছর অর্থাৎ পিউবার্টিতে শুরু হয়, এটাকে বলা হয় মেনার্কি। আর রজস্রাব নিবৃত হওয়াকে বলা হয় মেনোপজ। সাধারণত 40 থেকে 50 বছর বয়সে রজস্রাব বন্ধ হয়ে যায়, তখন মহিলারা জননে অক্ষম হয়ে ওঠে। আচ্ছা, এই ডায়াগ্রামটা একবার দেখলে তোরা বুঝতে পারবি, তার আগে এটা একটু পড়ে নিতে হবে। এটা দেখ, এবার রজস্রাব যে এই যে 28 দিনের যে সাইকেলটা, এই 28 দিনে ঠিক কি হচ্ছে, যার জন্য আমরা দেখছি যে 28 দিন অন্তর অন্তর ব্লিডিং হচ্ছে, এবং ব্লিডিংয়ে আমরা দেখলাম অনিষিক্ত ডিম্বাণু এইসব বেরিয়ে আসছে। তাহলে 28 দিনে কি হচ্ছে? প্রথমত ডিম্বথলি দশা। ডিম্বথলি দশাটা কি? এর স্থায়িত্বকাল হচ্ছে 1 থেকে 14 দিন, ফলিকিউলার ফেজ। প্রথম 1 থেকে 14 দিনে কি হচ্ছে? রজস্রাব শুরু হওয়া থেকে ডিম্ব নিঃসরণের সময় পর্যন্ত এই দশায় ইস্ট্রোজেনের প্রভাবে আদি ডিম্বথলি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিণত ডিম্বথলিতে পৌঁছায়। এরপর লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বথলির মধ্যে তরল পদার্থের সঞ্চয় দ্রুত বাড়তে থাকে, ফলে ডিম্বথলি বিদীর্ণ হয় এবং গৌণ পরডিম্বাণুতে পরিণত হয়, যার ফলে ওভিউলেশন হয়। এটা হচ্ছে ওভিউলেশন কি, যেটা আমি আগেই পড়িয়েছি, একবার দেখে নিবি। সেই ওভিউলেশনটা হয় হচ্ছে এই প্রথম ফলিকিউলার ফেজ বা ডিম্বথলি দশা, যেটা হয় 1 থেকে 14 দিন। মনে রাখবি যে ডিম্বথলি দশার স্থায়িত্বকাল 1 থেকে 14 দিন। এবার আসি ডিম্ব নিঃস্রাবী দশা। ডিম্ব নিঃস্রাবী দশায় এই দশায় পরিণত ডিম্বথলি একটি পরিণত ডিম্বাণু নিক্ষেপ করে, সেই সঙ্গে ইস্ট্রোজেন ক্ষরণ বৃদ্ধি পায়। অর্থাৎ ওই যে আমি বললাম একটা ডিম্বাণু এসে অ্যাম্পুলাতে ওয়েট করবে, ওই নিক্ষেপণ, ওটা হচ্ছে ডিম্ব নিঃস্রাবী, মানে একটা ডিম্বাণু বেরিয়ে এলো। তার আগে কি করে বেরিয়ে এলো, ডিম্বাণু কি করে তৈরি হলো, এই সবটা বোঝানো আছে, আগের ভিডিওতে দেখে নিবি। তো ডিম্ব নিঃস্রাবী দশা এটা হচ্ছে সেকেন্ড দশা, যেখানে ডিম্বাণুটা বেরিয়ে এলো। তার আগে কি কি হয়েছে সেটা হচ্ছে 1 থেকে 14 দিন, দেন ডিম্বাণু বেরিয়ে এলো। তারপরে পিত্তগ্রন্থি কি হলো, যে ডিম্বাণু আমরা পড়েছিলাম যে আদি মানে গৌণ পরডিম্বাণু থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে আসে, সেই গৌণ পরডিম্বাণুটা বিদীর্ণ হয়ে যায় ডিম্বাণুকে ছাড়া। তখন ও বলে যে আমার এখন আর কোনো কাজ নেই, আমি এখন কি করবো? তখন ও কার্পাস লিউটিয়ামে পরিণত হয়ে যায়। এবার ওই কার্পাস লিউটিয়ামটা প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। দেখ এখানে ওটাই লেখা আছে, 15 থেকে 29 দিন পর্যন্ত স্থায়ী হয়। পিটুইটারি নিঃসৃত এলএইচের ভাবে বিদীর্ণ ডিম্বথলি পিত্তগ্রন্থি কর্পাস লিউটিয়াম গঠন করে এবং এটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ এই কর্পাস লিউটিয়ামটাই প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যার ফলে তার মানে প্রোজেস্টেরনের ক্ষরণ বৃদ্ধি পাবে। এবং ফাইনালি যেটা হবে, তাহলে এতক্ষণ অবধি কি কি হলো?
আদি ডিম্বাণু থেকে গৌণ পরডিম্বাণু, সেখান থেকে ডিম্বাণু নিঃস্রাবী হলো অর্থাৎ ডিম্বাণু বেরিয়ে এলো, তারপরে ডিম্বাণু বেরিয়ে আসার পরে কার্পাস লিউটিয়াম তৈরি হলো, তার ফলে প্রজেস্টেরন বৃদ্ধি পেল। এটা হচ্ছে প্রথম 3টে দশা। 4 নাম্বার দশায় অর্থাৎ রজস্রাবীয় দশায় এই দশাটি 28 দিনের মাথায় শুরু হয় এবং 3 থেকে 4 দিন স্থায়ী হয়, অর্থাৎ এটাই হচ্ছে এই ব্লিডিং দশাটা, যেটাকে আমরা রজতচক্র বলে থাকি। এটা হচ্ছে এই ব্লিডিং কালটা। কেন ব্লিডিং হচ্ছে? হঠাৎ করে প্রজেস্টেরনের ক্ষরণটা বন্ধ হয়ে যায়, কারণ কর্পাস লিউটিয়াম কতদিন থাকবে, ও তো ডিম্বাণুকে ছেড়ে দিয়েছে। এখন ও বলছে ভাই আমি তো এখন একা হয়ে গেছি, আমি আর কতদিন একা একা থাকবো, তখন ও চলে যায় এবং ও লুপ্ত হয়ে যাওয়াতে প্রজেস্টেরন হরমোন আর ক্ষরণ হয় না, আর ওটা যেহেতু হ্রাস পেয়ে যায় আর সেই মুহূর্তে ইস্ট্রোজেনও হ্রাস পেয়ে যায় এবং জরায়ু থেকে রজস্রাব হতে থাকে, অর্থাৎ ব্লিডিং শুরু হয়। তাহলে মেইনলি ব্লিডিং কেন শুরু হচ্ছে? এই প্রজেস্টেরন হরমোন ক্ষরণটা বন্ধ হয়ে যায় জন্য। তাহলে এই যে আমরা একটা ডায়াগ্রাম দেখেছিলাম, এই দেখ, এখানে ভালো করে বুঝতে পারবি। প্রথমে এটা হচ্ছে রজস্রাবীয় দশা, কারণ বলছে দেখ রজস্রাবীয় দশাটা প্রত্যেক মাসে আসে, তাহলে ওখান থেকে তুই ওটাকে শুরুও বলতে পারিস, ওটাকে শেষও বলতে পারিস। এই ডায়াগ্রামে বলেছে যে রজস্রাবীয় দশার পর কি কি হয়, আর তুই উল্টো দিক দিয়েও ধরতে পারিস যে এগুলো হওয়ার পর রজস্রাব হয়। তো এখানে যেটা বলেছে যে 1 থেকে 5 দিন অবধি রজস্রাব হলো, তারপর কি হচ্ছে দেখ, রজস্রাব মানে তোর ভেতরে যে এন্ডোমেট্রিয়ামটা আছে জরায়ু গাত্রে, আমি বলেছিলাম যে এন্ডোমেট্রিয়াম, এন্ডো কথার অর্থ ভেতরে, এবার ওটা যেহেতু সবার ভেতরে থাকে একদম ভেতরের দিকে, তো ওখান থেকেই তোর মেনলি ব্লিডিংটা আসছে। তো ওইটাই যদি ভেঙে যায়, ওটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পরের মাসে আবার কোথা থেকে আসবে? তাহলে ওটাকে আবার বিল্ড হতে হবে। তো ওই কাজটাই হবে সারা মাস ধরে, এই যে পুরো মাস ধরে ওই জায়গাটা বিল্ড হলো, যার ফলে পরে আবার ব্লিডিংটা হতে পারে। তো ওই জায়গাটা বিল্ড হতে গেলে কি কি হতে হবে দেখ, এটা হচ্ছে জরায়ুর সংঘটিত ঘটনাবলী। ডিম্বাণু নিঃসৃত হয় হরমোনের মাত্রা, এই দেখ এই যে ইস্ট্রোজেন প্রথমে ঠিকই ছিল, যেই মুহূর্তে নিঃসরণ হলো ইস্ট্রোজেন বেড়ে গেল। প্রজেস্টেরন এই অবধি ঠিকই ছিল, কিন্তু ডিম্বাণু নিঃসরণের পর প্রজেস্টেরন বাড়বে, আগে কিন্তু বাড়বে না। আগে কোথা থেকে আসবে? ডিম্বাণু বেরিয়ে গেল, তারপরে কর্পাস লিউটিয়াম তৈরি হলো এবং তারপরে প্রজেস্টেরনটা বেড়ে গেছে। আর ইস্ট্রোজেন বাড়বে ডিম্বাণু নিঃসরণের সময়, অর্থাৎ যখন ওভ্যুলেশন ঘটছে। আমরা তো অলরেডি জানি যে ইস্ট্রোজেনের প্রভাবেই ওভ্যুলেশনটা হয়। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব যে জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন আছে। এই যে রজতচক্রের সময় জরায়ুর পরিবর্তন, নিরাময় এবং ক্রমবর্ধনশীল দশা। রজস্রাব সমাপ্তির সঙ্গে সঙ্গে জরায়ু প্রাচীরের মেরামতি শুরু হয়, কারণ রজস্রাব তো ডান হয়ে গেল। তারপরে বলবে যে আমার তো আবার রজস্রাব করতে হবে পরের মাসে, তো কোথা থেকে হবে? তো আমাকে আবার মেরামতি করতে হবে। মেরামতি শুরু হবে তাহলে তারপর এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হবে, নাহলে পুনরায় ব্লিডিং হবে না। এই দশার স্থায়িত্ব প্রায় 6 দিন। রজতচক্রের পরবর্তী 7 থেকে 14 দিন সময়কাল, এই সময় এন্ডোমেট্রিয়াম স্তরটা পুরু হয় এবং রক্তবাহনালী স্ফীত হয়, গ্রন্থিগুলি বড় শাখা প্রশাখা বিশিষ্ট ও কুণ্ডলীকৃত হয়। তাহলে প্রথমে আগে নিরাময় শুরু হবে, এটা দেখ, প্রথমে রজস্রাবীয় দশা এবং তারপরে নিরাময় দশা। তারপর কি হবে? ডিম্বাণু নিঃসরণ দশা। ক্রমবর্ধনশীল মানে পুনরায় আবার যা যা হয়েছিল ডিম্বাণু নিঃসরণ হবে। তারপরে দেখ ডিম্বাণু নিঃসরণ হলো 13 থেকে 16 নম্বর দিনে, অর্থাৎ ওভ্যুলেশন হলো। তারপর রজচক্রের 15 থেকে 28 দিন, 13 থেকে 14 দিন স্থায়ী হয়। এই সময় এন্ডোমেট্রিয়াম আরও পুরু হয় এবং রক্তবাহনালী আরও স্ফীত হয়, গ্রন্থিসমূহ আরও বৃদ্ধি পেয়ে কুণ্ডলীকৃত হয়। এই সময় রক্তাভ তরল ক্ষরিত হয়, জরায়ু গহ্বরে জমা হতে থাকে। তারপরে দেখ রজস্রাবীয় দশা, যেটা মেইন দশা আমি বললাম, ব্লিডিং হয়। ওই সময় প্রজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে যাওয়ার জন্য মেইনলি ব্লিডিংটা হয়। এটা মনে রাখবি খুব ভালো করে যে কেন হয়, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ কার্পাস লিউটিয়াম লুপ্ত হয়ে যায়, তার ফলে যোনিপথ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। 4 থেকে 6 দিন এটা স্থায়ী হয় এবং এটা 28 দিন পর পর হয়। এখানে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই এনাফ। আচ্ছা, এখানেও একই জিনিস লেখা আছে, একবার পড়ে নিবি। এবার আমরা দেখব নিষেক কীভাবে হচ্ছে, যেটা আমাদের গল্পের মূল ব্যাপার। কারণ নিষেক না হলে তো একটা বেবি তৈরি হবে না। ডিম্বাণু আর শুক্রাণু একে অপরের সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে এবং তারপর সেখান থেকে একটা বেবি তৈরি হবে। দেখা যাক নিষেক কীভাবে হচ্ছে। তার আগে আমাদের জানতে হবে যে পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সম্পূর্ণ স্থায়ী মিলনকে বলছে নিষেক। এটা আমরা জানি।
আর নিষেক হওয়ার পরে জাইগোট তৈরি হয়, আই থিঙ্ক এটা সবাই জানিস। এবং জাইগোটের ওটা কী হয় 2n, আর তার আগে অবধি শুক্রাণু কিন্তু থাকে n, আর ডিম্বাণু থাকে n। এবার সময় দেয়, ডিম্বাণু নিঃসরণের সময় যৌন মিলন ঘটলে নিষেকের সম্ভাবনা বেশি, কারণ ডিম্বাণু নিঃসরণের দেখ যেই সময় ধর ডিম্বাণু নিঃসরণ হচ্ছে ওই সময়ে যদি যৌন মিলনটা ঘটায় তাহলে ওই সময়ে স্পার্ম কোথায় আসবে? ডিম্বাণুর কাছে, আর ডিম্বাণু নিঃসরণ হয়ে যাচ্ছে অলরেডি, তো তখন এই সুযোগটা অনেক বেশি থাকবে যে তারা একে অপরকে ফার্টিলাইজ করবে। আদারওয়াইজ হবে না এমনটা নয়, হবে অবশ্যই। তো ডিম্বাণু নিঃসরণে 12 থেকে 24 ঘন্টার মধ্যে নিষেক না ঘটলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়। অপরপক্ষে স্ত্রী যৌনাঙ্গে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা প্রায় 48 ঘন্টার মতো, যদিও শুক্রাণু প্রায় 72 ঘন্টা বেঁচে থাকে। যৌনচক্রের তৃতীয় সপ্তাহে গর্ভসঞ্চারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কেন থাকে? যৌনচক্র যেটা আমরা কেবলই বললাম, সেখানে তৃতীয় সপ্তাহে আমরা দেখলাম ওভুলেশন ঘটে, অর্থাৎ ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে। কোথা থেকে? গৌণপর ডিম্বাণু থেকে। অর্থাৎ ওই মুহূর্তে সব থেকে বেশি চান্সেস এই ফার্টিলাইজেশনটা হওয়ার। স্থান কোথায়? নিষেক প্রধানত ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে অ্যাম্পুলার মধ্যে সম্পন্ন হয়, যেটা আমরা দেখেছিলাম ডায়াগ্রামে, অ্যাম্পুলা রিজিয়নটাতে নিষেক সম্পন্ন হয়। এবার নিষেক কিভাবে হচ্ছে দেখি। দেখ, জনন কোষ, জনন কোষ বলতে আমরা মেইনলি কি বোঝাচ্ছি? পুং জনন কোষ থেকে আসবে শুক্রাণু বা স্পার্মাটোজোয়া, সংক্ষেপে যাকে বলি আমরা স্পার্ম। আর স্ত্রী জনন কোষ থেকে আসবে ডিম্বাণু। এবার দেখ, ডিম্বাণু তো চলাফেরা করতে পারে না। এবার যে চলাফেরা করতে পারবে না সে কি বলবে যে ভাই তুই চলাফেরা করতে পারিস, তাহলে তুই আমার কাছে আয়। তো ডিম্বাণুর কাছে কে যাবে? শুক্রাণু। এবং এটাই হয়, পুরুষ দেহ থেকে শুক্রাণু নিক্ষেপ হয় স্ত্রীদেহে, এবং স্ত্রীদেহে যোনিপথ দিয়ে তারপরে সেটা জরায়ু এবং ফ্যালোপিয়ান নালীর মাধ্যমে অ্যাম্পুলাতে আসে। কার কাছে? ডিম্বাণুর কাছে। কারণ ডিম্বাণু ওখানে ওয়েট করবে কার? শুক্রাণু, কারণ ও তো নড়াচড়া করতে পারবে না, ওর কাছে কিছুই নেই নড়াচড়া করার মতো, ফ্ল্যাজেলাও নেই, সিলিয়াও নেই, নাথিং। তো ফ্যালোপিয়ান টিউবে আছে কিন্তু ডিম্বাণুর কাছে নেই, শুক্রাণুর কাছে আছে। শুক্রাণু কি করবে? ওর কাছে লেজ আছে, মস্তক আছে, গ্রীবা দেহ, লেজ, এই 4 অংশে বিভক্ত। মস্তকের অগ্রবাহে কি থাকে? গলগি বডি, যেখান থেকে তৈরি হয় অ্যাক্রোজোম, এবং অ্যাক্রোজোমের ভেতরে থাকে হায়ালুরোনিডেস। এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা প্রোটিওলাইটিক উৎসেচক। অ্যাক্রোজোমের পরে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ঘন সন্নিবিষ্ট ক্রোমাটিন দ্বারা গঠিত, ডিম্বাণু এবং শুক্রাণুর চেয়ে আকারে অনেক বড়। ডিম্বাণুর ভেতরে কুসুম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু দেখা যায়। কিন্তু ডিম্বাণুতে কি দেখা যায় না? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিম্বাণুতে দেখ সেন্ট্রিওল থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট যে ডিম্বাণুতে সেন্ট্রিওল থাকে না। তাহলে সেন্ট্রিওল থাকে কার কাছে? সেন্ট্রিওল থাকে শুক্রাণুর কাছে। আচ্ছা, ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু প্রকৃতপক্ষে একটি গৌণ ডিম্বকোষ। ডিম্বাশয় থেকে যেটা নির্গত হলো ওটা একটা গৌণ ডিম্বকোষ। দ্বিতীয় মিওসিস কখন সম্পন্ন হয় জানিস? যখন শুক্রাণুটা ডিম্বাণুর ভেতরে চলে আসে, ওর বাইরের যে পর্দা রয়েছে অর্থাৎ করোনা রেডিয়েটাম, জোনা পেলুসিডা, এগুলো ভেদ করে শুক্রাণু তো ডিম্বাণুর কাছে যাবে, ওই মুহূর্তে দ্বিতীয় মিওসিস সম্পন্ন হয়। আচ্ছা, আমি তার আগে বাকিগুলো বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিম্বাণুর প্লাজমা পর্দার বাইরে একটি তরল পদার্থপূর্ণ স্থান থাকে, একে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেসের বাইরে কি কি থাকে দেখ? জোনা পেলুসিডাম, আর জোনা পেলুসিডার বাইরে থেকে করোনা রেডিয়েটাম। তাহলে দেখ, সবার প্রথমে কে থাকছে? করোনা রেডিয়েটা, যেটা সি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে কে থাকবে? জোনা পেলুসিডা। তারপরে কে থাকবে? পেরিভাইটালাইন স্পেস, এটা মনে রাখবি। তাহলে সবার প্রথমে কে থাকছে? করোনা রেডিয়েটা, তারপরে থাকছে জোনা পেলুসিডা, তারপরে থাকছে পেরিভাইটালাইন স্পেস। তাহলে তোকে যদি জিজ্ঞেস করে যে একটা শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে হলে সবার প্রথমে ওকে কিসের সঙ্গে ওর ধাক্কা হয়, ফেস টু ফেস হয় কিসের সঙ্গে? করোনা রেডিয়েটার সঙ্গে। তারপরে কার সঙ্গে? জোনা পেলুসিডা। তারপরে আসে পেরিভাইটালাইন স্পেস। গেল। এবার দেখ, শুক্রাণুর আগমন। শুক্রাণু কি বলবে? যে ভাই আমাকে পুরুষ দেহ থেকে স্ত্রী দেহে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে ওটাই এখানে হবে। আগমনে বলতে ওটাই বোঝাচ্ছে, ইনসেমিনেশন যাকে বলে। সেখানে সিমেনে প্রায় 300 মিলিয়ন অবধি শুক্রাণু কিন্তু থাকে। তার মধ্যে কে যেতে? অনলি একজন। অর্থাৎ এই যে আমরা এখন বসে আছি, আমরা কিন্তু অলরেডি জিতে এখানে বসে আছি, ওই রেসটা আমরা জিতে এসেছি।
তারপরে কি হবে, শুক্রাণু কি করবে, তো প্রথমে ওকে নিক্ষেপ করে দেওয়া হলো নারীদেহে। এবার ও বলবে যে সবারই তো একটা বুস্টার ডোজের দরকার হয়, যে না এখন আমি শক্তিশালী হয়ে গেছি। তো ওর শক্তিশালী হওয়ার জন্য ওকে কী করতে হবে, ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশনে কি হয়, সদ্য নির্গত যে শুক্রাণু, ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। সাধারণত 5-6 ঘন্টা স্ত্রী জননাঙ্গে ওকে আগে থাকতে হয়, 5-6 ঘন্টা ওয়েট করতে হয় ওই পাওয়ারটা আনার জন্যে। তো শুক্রাণু নিষিক্ত করার ক্ষমতা তখন জন্মায়। এপিডাইমিসে থাকবার সময় অ্যাক্রোজোমের ওপরের প্লাজমা পর্দায় গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরল জমে প্লাজমা পর্দাকে শক্ত করে তুলেছিল, যখন কিনা ও এপিডিডাইমিস অর্থাৎ পুরুষ দেহে ছিল। এবার ও স্ত্রী দেহে চলে এসছে। এবার ওর কাজ হচ্ছে ক্যাপাসিটেশন করা। ক্যাপাসিটেশনের সময় যেটা হয়, এই যে গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরল, এটা প্লাজমা পর্দা থেকে বেরিয়ে যায়, ফলে প্লাজমা পর্দার ভেদ্যতাটা বাড়িয়ে দেয়। এবার যেই মুহূর্তে ভেদ্যতা বাড়িয়ে দিল, তখন ওর যে মাথায় অ্যাক্রোজোম ছিল, সেই অ্যাক্রোজোমের ভেতরে কি ছিল, হায়ালুরোনিডেস, সে কি করবে, বাইরে বেরিয়ে আসবে কিছুটা, এবং ওই পরে হেল্প করবে কিন্তু ডিম্বাণুর ভেতরে ঢুকতে। আমরা জানি প্রত্যেকটা দরজার একটা চাবি থাকে, ওই যে উৎসেচকটা, প্রোটিওলাইটিক উৎসেচক, সেই উৎসেচকটাই কিন্তু ডিম্বাণুর ভেতরে ঢুকতে ওকে সাহায্য করবে। কারণ ডিম্বাণুর ভেতরে ঢোকার আগে ওকে 2-3টে পর্দা পার করতে হচ্ছে। কি কি, করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা অ্যান্ড দেন পেরিভাইটালাইন স্পেস। তো করোনা রেডিয়েটাকে পার করতে হলে ওর ওই উৎসেচকটা দরকার, যেটা বেরিয়ে আসবে কখন, এই ক্যাপাসিটেশনের সময়। ঠিক আছে, দেন আমরা দেখব কি করে সাক্ষাৎ হচ্ছে। স্ত্রী জননাঙ্গে শুক্রাণু পতিত হওয়ার 5 মিনিটের মধ্যেই জরায়ু এবং ফ্যালোপিয়ান নালীর সংকোচনের ফলে ফ্যালোপিয়ান নালীতে পৌঁছায়। ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ হয়। ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু 24 ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে নষ্ট হয়ে যায়, আর শুক্রাণু নিষিক্ত করার ক্ষমতা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। মেইন ঘটনাটা এখনো আসেনি। এই দেখ, এখানে তোরা দেখতে পাচ্ছিস এই যে এই পার্টটাই, এই যে সবুজ খণ্ড খণ্ড, এটা হচ্ছে করোনা রেডিয়েটা। তার ভেতরে এই যে ডিপ সবুজ যেটা আছে, ডিপ সবুজ, এই যে, আচ্ছা এখানে বোঝানো যাচ্ছে না, দেখ এটা হচ্ছে করোনা রেডিয়েটা। তার ভেতরে এই যে ডিপ সবুজ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে জোনা পেলুসিটা। তার ভেতরে এখানে আছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর কাছে আসতে হলে ওকে এটা পার করতে হবে, দেন এটা পার করতে হবে, দেন ভেতরে ঢুকতে হবে। তো এই পার করার কাজগুলো কখন হবে, ক্যাপাসিটেশন এই পার করার কাজের ও অর্ধেক করে নিয়েছে, যাতে ও পার করতে পারে সহজে। তার ফলে কি হলো, দেখ দেখ ক্যাপাসিটেশনের সময় অ্যাক্রোজোম ক্রিয়া যেটাকে বলা হচ্ছে, ক্যাপাসিটেশনের সময় অ্যাক্রোজোমের পর্দা শুক্রাণু প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং ভেতরে দেখ ভেতরে যে হায়ালুরোনিডেস ছিল সেটা কিছুটা বেরিয়ে আসে। ও তখন কি করে, ডিম্বাণুর বাইরে যে করোনা রেডিয়েটা ছিল এবং গ্রানুলোসা কোষসমূহের ধাত্রকে কি করে, গলিয়ে দেয়। মানে ওই যে দরজাটা, ওই দরজাটাকে ও গলিয়ে দিল পুরোপুরিভাবে, যাতে ভেতরে আসতে পারে। তো গলিয়ে দিল। এবার গলিয়ে দেওয়ার পর দেখ, ও জোনা পেলুসিটাকে স্পর্শ করে। জোনা পেলুসিটার স্তরে নির্দিষ্ট শুকানো গ্রাহক ওখানে উপস্থিত থাকে, যে কিনা হয় না, মানে রাজা মহারাজার ট্রিটমেন্টের মতো, মানে ওরা আসে এবং ওদেরকে নিয়ে আসার জন্য আবার লোক যায়, সেরকমই শুক্রাণুকে নিয়ে আসার জন্য অলরেডি JP3 ওখানে উপস্থিত আছে, যাতে শুক্রাণুর কোনো সমস্যা না হয়। ভাব, তোকেও একসময় তার মানে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল, যার ফলে তুই ডিম্বাণু অবধি পৌঁছতে পেরেছিলি। তো যাই হোক, তো JP3 এই কাজটা করেছিল। অনেকগুলি শুক্রাণু জোনা পেলুসিডের গায়ে আটকে যায়, কিন্তু একটি শুক্রাণু অ্যাক্রোজোমের পর্দায় অবস্থিত প্রোটিওলাইটিক উৎসেচক অ্যাক্রোসিল এর সাহায্যে জোনা পেলুসিডের মধ্যে দিয়ে পথ তৈরি করতে পারে। সবাই কিন্তু পারে না, অনলি একজন পারে, এবং সেই কিন্তু পরবর্তীকালে ওই বেবি হয় আর কি। তো এই যে একজন, তাহলে ও একটা বিশাল রেস জিতে এসছে, এবং সেটা তুই। এরপরে পেরিভাইটালাইন স্পেস এবং ডিম্বাণুর প্লাজমা পর্দা অতিক্রম করে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করে। বোঝা গেল? তাহলে এখানে তোকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, শুক্রাণু সবার প্রথম কার সঙ্গে মিট আপ করে, করোনা রেডিয়েটা। এবার এগুলো গলে কি করে, এই দরজাটা কি করে গলাচ্ছে, যখন ওই অ্যাক্রোজোম ক্রিয়া হচ্ছে, তার আগে ক্যাপাসিটেশন হয়েছে। অ্যাক্রোজোম ক্রিয়ায় মেইনলি ওই ওর যে প্লাজমা পর্দা আর অ্যাক্রোজোমের যে পর্দা, ওটা এক হয়ে যায় এবং মানে যুক্ত হয়ে যায়। তারপরে ভেতর থেকে হায়ালুরোনিডেস উৎসেচক বেরিয়ে আসে, সে এসে করোনা রেডিয়েটারটাকে গলিয়ে দেয়। বোঝা গেল? তারপরে দেখ,
কর্টিক্যাল বিক্রিয়া কি? ডিম্বাণুর প্লাজমা পর্দার নিচে পর্দা বেষ্টিত দানা থাকে, এদের বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। এই কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে প্রধানত প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড থাকে। প্রথম শুক্রাণুটি জোনা পেলুসিডে প্রবেশ করলে Ca2+ ডিম্বাণুর প্লাজমা পর্দা ভেদ করে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ভেতরে ঢুকে যায়। আর একটা জিনিস দেখ, ভেতরে ঢোকার আগে, ভেতরে যখন ঢুকে গেল ওই মুহূর্তে ও কিন্তু বাইরে একটা নিষেক পর্দা তৈরি করে দেয়। মানে আমি ভেতরে ঢুকে গিয়েছি এবং আমি এটাও খেয়াল রাখছি যাতে আর কেউ ভেতরে না ঢুকতে পারে। তার জন্য কি করে, বাইরে একটা নিষেক পর্দা তৈরি করে। কিভাবে তৈরি করে? ভেতরে যে রাসায়নিক পদার্থগুলি আছে সেগুলো জোনা পেলুসিডের সঙ্গে যুক্ত হয়ে যায়, কারণ জোনা পেলুসিডটা ভেদ করে ও ভেতরে এসেছিলো, এবার ওই জায়গাটা তো ফাঁকা হয়েছিল, তো ও ভেতরে ঢুকে যাওয়া মাত্রই বাইরে এরকম একটা নিষেক পর্দা তৈরি করে দেয় যাতে আর কোনো শুক্রাণু ভেতরে না প্রবেশ করতে পারে। যতই চাও তুমি আর পারবে না, এমন একটা ব্যাপার। তো নিষেক পর্দা গঠন হওয়ার ফলে অন্য শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে তোর কর্টিক্যাল বিক্রিয়ার মধ্যে পড়ছে। এবার ওদের মিলন হবে, ডিম্বাণু এবং শুক্রাণু। শুক্রাণুর নিউক্লিয়াসে ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করে। এবার দেখ, আমি বলেছিলাম ডিম্বাণুতে দ্বিতীয় মিওসিস স্থগিত ছিল। এবার ও যেই মুহূর্তে দেখলো যে না আমার শুক্রাণু তো চলে এসছে, তাহলে আমি এখন কমপ্লিট করি, তো তখনও দ্বিতীয় মিওসিস কমপ্লিট করলো। ক্ষুদ্র পোলার বডি তৈরি হলো এবং একটি পরিণত ডিম্বাণু সৃষ্টি হয়। ক্ষুদ্র পোলার বডিটি পেরিভাইটালাইন স্পেস চলে যায় এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস, এবং এরা একে অপরের সঙ্গে মিলিত হয়, বেমতন্তু গঠন করে। ক্রোমোজোমগুলি বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়, ক্যারিওগেমি হয়, অ্যাম্ফিমেক্সিস, এগুলো একবার করে পড়ে নিবি। তারপরে জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোট পরবর্তীকালে ওকে খাওয়ার দাওয়ারাই মানে পুষ্টি পদার্থ, যেটা আমরা দেখব কীভাবে পুষ্টি পদার্থ ওর কাছে পৌঁছাচ্ছে এবং কীভাবে ওই জাইগোটটা একটা বেবির আকার নিচ্ছে, এটা আমরা দেখব। তো এই হলো ব্যাপারটা, যে তাহলে কী করে মিলন হচ্ছে, যে না শুক্রাণু ফার্স্টে পুরুষ দেহে ছিল, সেখান থেকে ও বেরিয়ে এলো, সেখান থেকে ওকে স্ত্রীদেহে পাঠানো হলো, স্ত্রীদেহে এসে ওকে বুস্টার ডোজ দেওয়া হলো, 5-6 ঘন্টা ওখানে থাকলো, থাকার পর ওর ক্যাপাসিটেশন হলো, দেন ও বাইরে গিয়ে করোনা রেডিয়েটার সঙ্গে মিট আপ হলো, সেখানে ওটাকে ভেদ করে ওকে JP3 নিতে এলো, দেন ও ভেতরে গেল এবং দ্বিতীয় মিওসিস যেখানে স্থগিত ছিল ওটা কমপ্লিট হয়ে তারপরে কিন্তু ওদের মিলন হলো ফাইনালি। তো এই জায়গাটা একবার ভালো করে পড়ে নিবি। এবার আসছি আমরা ভ্রূণ গঠন। তাহলে আমরা যে পড়লাম যে ডিম্বাণু নিষিক্ত হলো, তারপর কি হচ্ছে দিদি? কারণ আমাদের তারপরে তো জানতে হবে যে কী করে একটা বেবি তৈরি হচ্ছে। তো সেই যে ভ্রূণটা, ভ্রূণে সবার প্রথমে মরুলা দশা তৈরি হয়, অর্থাৎ জাইগোট বারবার বিভাজিত হয়ে যে ক্ষুদ্র বলের মতো কোষপুঞ্জ গঠন করে, সেটা হচ্ছে তোর মরুলা। এবার এই মরুলা পরবর্তীকালে আরও ভীষণ পরিমাণে বিভাজিত হয়, একস্তর ফাঁপা বলের আকার ধারণ করে, তাকে বলবো আমরা ব্লাস্টুলা। এটা কিন্তু এখনও এন্ডোমেট্রিয়ামে প্রথিত হয়নি, তার আগে মানে এন্ডোমেট্রিয়ামে এসেও গেঁথে যাবে, তারপরে ওখানে একটা বেবি তৈরি হবে। কারণ ফ্যালোপিয়ান নালীতে কিন্তু বেবি তৈরি হবে না, হলে ওটা কিন্তু একটা এক্সেপশন হয়ে যাবে। সেক্ষেত্রে যে মা, তার জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে বাচ্চা তৈরি হবে সেও বাঁচবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তো এই ঘটনাটা ঘটেছিল ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন হয়েছিল। এবার তো ওকে সেই অ্যাম্পুলা থেকে জরায়ু গাত্রে আসতে হবে, এন্ডোমেট্রিয়ামে আসতে হবে। তার আগে ও মরুলা দশা কমপ্লিট করবে এবং ও মরুলা থেকে ব্লাস্টুলাতে পরিণত হবে, তারপরে ও আসবে জরায়ুতে। দেখ, ব্লাস্টুলার কোষস্তরকে বলবো ব্লাস্টোডার্ম এবং গহ্বরকে বলবো ব্লাস্টোসিল। ব্লাস্টুলা এরপর ইনভ্যাজিনেশন পদ্ধতিতে 3 স্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলাতে পরিণত হয়। গ্যাস্ট্রুলার বাইরের স্তরকে বলবো একটোডার্ম, মাঝের স্তর মেসোডার্ম। আগেই বলেছি, এটা মনে রাখা খুবই সহজ। মাঝে মানে মেসো, ভেতরে মানে এন্ডো, বাইরে মানে একটো বা কোনো কোনো ক্ষেত্রে পেরি। তো এই স্তরগুলি থেকেই ভ্রূণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। কোনটা থেকে কি তৈরি হয় এগুলো তোদের বয়ে দেওয়া আছে, এগুলোও দেখে নিবি যে একটোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে ভ্রূণের মধ্যে, মেসোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে, এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে। আচ্ছা, তো মরুলা দশা যেটা, এটা নিষিক্ত ডিম্বাণু বারবার বিভাজিত হয়ে 16টি কোষ গঠিত হয় এবং এটা হচ্ছে মরুলা। ফ্যালোপিয়ান নালীর মধ্যে সৃষ্টি হয় এবং এই অবস্থায় জরায়ুর মধ্যে প্রবেশ করে। মৌরার কেন্দ্রস্থ কোষগুলি থেকে ভ্রূণের অংশ এবং বহিস্থ কোষগুলি থেকে অমুরার অংশ সৃষ্টি হয়। দেখ, মরুলার পরে আসছে ব্লাস্টুলা। মরুলা আরও বিভাজিত হয় এবং পরিবর্তিত হয়ে এক স্তর বিশিষ্ট ফাঁপা বলের মতো গঠন হয়,
এটা হচ্ছে তোর ব্লাস্টুলা। ব্লাস্টুলা কি করে, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়। ব্লাস্টুলার বহিস্থ কোষগুচ্ছ থেকে ট্রোফোব্লাস্ট গঠিত হয়, যা থেকে কোরিয়ন এবং অ্যামনিয়ন, এটা কিন্তু ভ্রূণের একটা ভীষণ ইম্পর্টেন্ট অংশ, কোরিয়ন এবং অ্যামনিয়ন, এটাও আমরা দেখব। তো অপরপক্ষে ব্লাস্টুলার অন্তঃস্থ কোষগুচ্ছ থেকে ভ্রূণের প্রধান অংশ গঠিত হয়। এটা হচ্ছে তাহলে ব্লাস্টুলার, এটা খুব ইম্পর্টেন্ট, বহিস্থ অংশ থেকে কোরিয়ন এবং অ্যামনিয়ন এবং অন্তঃস্থ অংশ থেকে ভ্রূণের প্রধান অংশ। তারপরে কি আছে, গ্ল্যাস্টুলা। গ্ল্যাস্টুলার মধ্যে কিন্তু মেইনলি আসে হচ্ছে তোর একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, আর যা থেকে এই যে একটা শিশুর হার্ট বল বা যা যা রয়েছে একটা পরিণত শিশু, এগুলো থেকে আসছে, মানে এক একটা একটোডার্ম থেকে এক একটা জিনিস তৈরি হচ্ছে, মেসোডার্ম থেকে এবং এন্ডোডার্ম থেকে। তো এই জিনিসগুলো একবার পড়ে নিবি। দেখ এখানে সহজ মনে রাখার জন্য দেওয়া হয়েছে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা এবং সেখান থেকে গ্যাস্ট্রুলা, তারপর কিন্তু আসে ভ্রূণ। এটা খুব সহজে যাতে তোরা মনে রাখতে পারিস তাই এটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এই দেখ তোদেরকে যেটা বললাম, একটোডার্ম থেকে কি কি আসছে, মেসোডার্ম থেকে দেখ একটোডার্ম, একটোডার্ম থেকে আমরা দেখতে পাচ্ছি দেহের বহিস্থ আবরণী। এটা মনে রাখা ভীষণ সহজ, তার কারণ আমি অলরেডি তোকে বলে দিয়েছি যে একটো কথার অর্থ কি, বাইরে, একটো বা পেরি, এগুলো মানে বাইরে বোঝায় সাধারণত। তাহলে বাইরে যে সমস্ত জিনিস রয়েছে, বাইরে থেকে দেখতে পাচ্ছি এমন কিছু জিনিস, তাহলে এগুলো একটোডার্ম থেকেই তৈরি হবে। ত্বকের এপিডার্মিস, এটা বাইরের অংশ, তো বাইরে থেকে, নখ বাইরে থেকে দেখতে পাস, চুল, তো মুখ বিবরণী আবরণী কলা, দাঁতের এনামেল, এগুলো কিন্তু একটোডার্ম থেকে আসছে। আচ্ছা, মেসোডার্ম থেকে কি কি আসছে, মেসোডার্ম থেকে তো শরীরের বিভিন্ন অস্থি, লসিকাবাহ বা রক্ত, লসিকা, জনন অঙ্গ, জনন নালী, এগুলো তৈরি হয় মেসোডার্ম থেকে, মানে কিছু ভীষণ ভাইটাল অর্গ্যানস, এগুলো কিন্তু তৈরি হচ্ছে তোর মেসোডার্ম থেকে। অ্যান্ড সেম অ্যাজ এন্ডোডার্ম, এন্ডো কথার অর্থ ভেতরে, অর্থাৎ ভেতরে একদম তোর যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে, থাইরয়েড বল, প্যারাথাইরয়েড, যকৃৎ, অগ্নাশয়, রেচন, জননতন্ত্রের আবরণী কলা, এগুলো কিন্তু আসছে তোদের এন্ডোডার্ম থেকে। আর এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে এমসিকিউ, যে এটা কোথা থেকে তৈরি হয়েছে, তো কোন ভ্রূণজ স্তর থেকে এটা এসছে, এভাবে করে কোয়েশ্চেন আসতে পারে। তো তোরা এটা মনে রাখবি। আচ্ছা, তো আমি যে বললাম কোরিয়ন এবং অ্যামনিয়ন কি, দেখ ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত যখন হয়, যখন ভ্রূণের বৃদ্ধি ঘটছে, কারণ জায়গোট থেকেও একটা পরিণত ভ্রূণ তৈরি হবে, সেই বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ 4টি পর্দা গঠন করছে, একটা কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড কুসুমথলি। কোরিয়নটা কি, এটি ভ্রূণকে পুরোপুরি বেষ্টন করে রাখে এবং ভ্রূণকে রক্ষা করে। এর বাইরের দিকে ট্রোফোব্লাস্ট থাকে, যেটা আমরা অলরেডি পড়লাম, এবং ভেতরের দিকে সোমাটোপ্লিউরিক বহির্ভ্রূণীয় মেসোডার্ম থাকে। এই স্তর প্লাসেন্টা গঠনে অংশগ্রহণ করে। প্লাসেন্টা কি, এটাও আমরা দেখবো, প্লাসেন্টা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই প্লাসেন্টা কে তৈরি করছে, কোরিয়ন, এটা মনে রাখবি। তাহলে কোরিয়ন থেকে কি তৈরি হচ্ছে, প্লাসেন্টা। আর এই প্লাসেন্টা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্লাসেন্টা ছাড়া কিন্তু শিশুটা বাঁচবেই না। তাহলে প্লাসেন্টা কোথা থেকে তৈরি হচ্ছে, কোরিয়ন, মনে রাখবি। তারপরে আছে অ্যামনিয়ন। অ্যামনিয়নটা কি, এটি কোরিয়নের ঠিক পরবর্তী স্তর। এটা বাইরের দিকে সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এবং ভেতরের দিকে ট্রোফোব্লাস্ট স্তর থাকে। ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থান অ্যামনিওটিক গহ্বর থাকে, তার মধ্যে থাকে অ্যামনিওটিক তরল। তোরা হয়তো পড়েছিস অ্যামনিওটিক তরল সম্পর্কে। অ্যামনিওটিক তরল থেকে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি যে শিশুটির মধ্যে কোনো ডিজিজ রয়েছে কিনা, এগুলো কিন্তু আগেই পরীক্ষা করা যায়, শিশুটি জন্মানোর অনেক আগে, এই অ্যামনিওটিক তরল থেকে। তো যাই হোক, তো এটা এই তরল ভ্রূণকে ঘর্ষণজনিত, মানে ভ্রূণ ঘর্ষণজনিত যাতে কোনো আঘাত না পায় সেখান থেকে কিন্তু তরলটা রক্ষা করছে। তো অ্যামনিয়ন এবং কোরিয়নের মাঝের স্তর, মাঝের স্থান এক্সট্রা এমব্রায়োনিক সিলম বলা হয়। তারপরে হচ্ছে অ্যালান্টয়েস। এটি ভেতরের দিকে এন্ডোডার্ম এবং বাইরের দিকে প্লাঞ্চোপিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দিয়ে গঠিত। প্লাঞ্চনোপিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এটি ভ্রূণের অন্ত্র থেকে উৎপন্ন থলির মতো গঠন বিশেষ, যা কুসুমথলির নিকটে অবস্থান করে। আচ্ছা, কুসুমথলি কি, এটি ভেতরের দিকে এন্ডোডার্ম এবং বাইরের দিকে সেই প্লাঞ্চনোপিউরিক মেসোডার্ম দিয়ে গঠিত। আচ্ছা, তাহলে এখান থেকে তোদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখার মতো, যে প্লাসেন্টা কোথা থেকে আসছে, প্লাসেন্টা কিন্তু আসছে কোরিয়ন থেকে। এবার আমরা দেখব ইমপ্ল্যান্টেশন কিভাবে হচ্ছে। ইমপ্ল্যান্টেশন কি, আচ্ছা তোদেরকে বলা হলো যে
একটা বেবি তৈরি হওয়ার আগে যে জাইগোট তৈরি হচ্ছে সেটা কী করে হচ্ছে, সবার আগে হচ্ছে ফার্টিলাইজেশন। সবার আগে যেটা হচ্ছে দ্যাট ইজ শুক্রাণু কীভাবে তৈরি হলো, ডিম্বাণু কীভাবে তৈরি হলো, ওরা গিয়ে ফ্যালোপিয়ান টিউবে নিষিক্ত হলো, দেন ওরা রোপিত হবে। কারণ রোপণ ছাড়া তো জরায়ুতে বেবি আসবে না, ওখানে গিয়ে ওকে রোপিত হতে হবে। কে রোপিত হয়? আমরা কয়েকটা স্টেজ পড়েছি, মরুলা, ব্লাস্টুলা, গ্র্যাস্টুলা। কে রোপিত হয়? রোপিত হয় হচ্ছে ব্লাস্টুলা। দেখ, নিষিক্ত ডিম্বাণু ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয় এবং অন্তঃজরায়ু গাত্রে অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের নির্দিষ্ট অঞ্চলে শিথিলভাবে প্রতিস্থাপিত হওয়ার পদ্ধতিকে বলা হয় রোপণ। নিষেকের পর 6 থেকে 7 দিনে ব্লাস্টোসিস্ট জরায়ুগাত্র স্পর্শ করে এবং 12 দিনে ব্লাস্টোসিস্ট জরায়ুগাত্রে কিন্তু পতিত হয়। আচ্ছা, রোপণের স্থান কোথায়? জরায়ুর ফান্ডাস বা দেহে কোনো স্থানে রোপিত হয়, মানে জরায়ুতে কিন্তু রোপিত হবে। ফ্যালোপিয়ান টিউবে কিন্তু রোপিত হবে না, রোপিত জরায়ুতে হয়। পদ্ধতিটা কি? ব্লাস্টোসিস্টে জরায়ুর মধ্য দিয়ে যাওয়ার সময় এর অন্তর্বর্তী কোষসমূহ বিভাজিত হয় এবং এরা ভাসমান অবস্থায় থাকাকালীন এর জোনা পেলুসিডার স্তরটি অবলুপ্ত হয়। যেটা আমরা দেখেছিলাম, জোনা পেলুসিডা বাইরের স্তর, মানে করোনা রেডিয়েটার পরের স্তর, সেটা কিন্তু অবলুপ্ত হয়। মাতৃদেহ থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ফলে এন্ডোমেট্রিয়ামের স্তরের কোষগুলির সংখ্যায় বৃদ্ধি হতে থাকে। আমরা অলরেডি দেখেছি যে এন্ডোমেট্রিয়ামের স্তর বৃদ্ধি পায় কোন কোন সময়ে বৃদ্ধি পাচ্ছে, 7 থেকে 14 দিন অবধি এই স্তরগুলো বৃদ্ধি পেতে থাকে। তো এই ক্ষেত্রে যখন কিন্তু রোপণ হবে তখন কিন্তু তার আর রজচক্র হবে না, এই কথাটা মাথায় রাখবি। ফলে তার ক্ষেত্রে যে ব্লিডিং দশাটা সেটা কিন্তু আসবে না। যখন যেই মুহূর্তে একটা মহিলা প্রেগনেন্সি অর্থাৎ কনসিভ করে, ইমপ্ল্যান্টেশন ডান, তখন কিন্তু তার ক্ষেত্রে সেই যে রজস্রাবীয় দশা আমরা পড়লাম সেটা কিন্তু আসবে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এন্ডোমেট্রিয়ামের স্তরের কোষগুলির সংখ্যায় বৃদ্ধি তো পাবে, কিন্তু সেটা কিন্তু বিধ্বংস হবে না। আচ্ছা, তারপরে কি হচ্ছে, মোটামুটি 7ম দিনে ব্লাস্টোসিস্ট যখন জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপণের জন্য তৈরি হয়ে যায় তখন এন্ডোমেট্রিয়ামের স্তর থেকে ক্যাম এবং ইন্টিগ্রেন ইত্যাদি জরায়ু গাত্রে ভ্রূণের রোপণে সাহায্য করে। জরায়ুর কাছে ব্লাস্টোসিস্টের আগমনের সাথে সাথেই ব্লাস্টোসিস্টের ট্রোফোব্লাস্ট স্তরের কোষগুলি ভেঙে দুটি পৃথক কোষস্তর গঠন করে, যেটা আমরা পড়লাম, সিনসাইটোট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট। ব্লাস্টোসিস্টের এই ট্রোফোব্লাস্ট স্তরের কোষগুলি এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রবর্ধিত হয়ে ব্লাস্টোসিস্টকে এন্ডোমেট্রিয়ামে পতিত করতে সাহায্য করে। আচ্ছা, পতিত হবার পর সঙ্গে সঙ্গে এই স্তরের কোষগুলি অধিক মাত্রায় রক্তজালকের পরিমাণও বৃদ্ধি পায় এবং সর্বোপরি এন্ডোমেট্রিয়ামের কোষ স্তরে ডেসিডুয়ালাইজেশন ঘটে। সাধারণত নিষেকের পর 12 দিনে জরায়ুগাত্রে ভ্রূণের রোপণ সম্পূর্ণ হয়। তাই নিষেকের পরেও 12 দিন কিন্তু সময় নিচ্ছে এই পতিত হওয়ার জন্য। তো ইটস নট দ্যাট ইজি। ডেসিডুয়া কোষগুলি এন্ডোমেট্রিয়ামের ধাত্রকোষ বা স্ট্রোমাল সেল থেকে উৎপন্ন হয় এবং এন্ডোমেট্রিয়ামের বাকি অংশ জোনা ক্যাম্পেক্টা এবং জোনা স্পঞ্জিওসা গঠন করে, আকারে বৃদ্ধি পায় এবং ক্যাম্পেক্টের আকারও বৃদ্ধি পায়। এগুলো একবার করে দেখে নিবি। এখান থেকে শর্ট কোয়েশ্চেন খুব একটা আসবে না, তবে এটা দেখে রাখা ভালো। এবার দেখা যাক গর্ভাবস্থা বা প্রেগনেন্সিটা কি। দেখ, অন্তঃসত্ত্বা বা গর্ভসঞ্চার থেকে শুরু হয়ে শিশুর জন্মদান, অর্থাৎ এই যে ব্লাস্টোসিস্ট নিষিক্ত হবার পরেও আরও 12 দিন সময় নিল রোপণ হতে, সেই রোপণের থেকে শুরু করে যতদিন না শিশুটা বাইরে বেরিয়ে আসছে ততদিন অবধি যে থাকলো মায়ের জরায়ুতে, এই পুরো সময়কালটাকে বলা হচ্ছে গর্ভাবস্থা। 9 মাস 10 দিন জরায়ুর মধ্যে লালিত পালিত হওয়ার পর শিশুর কিন্তু প্রসব হয়। এবার এখানে বলেছে 9 মাস 10 দিন, প্রত্যেকের ক্ষেত্রে সমান নয়, যাই হোক। তো গর্ভকালীন দশায় মাতৃদেহে যে পরিবর্তনগুলি দেখা যায় সেগুলি আমরা একবার দেখে নেব। ভ্রূণের বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ ধারণের জন্য জরায়ুর আকার বৃদ্ধি পাবে অবশ্যই, কারণ নর্মাল যেটা ছিল ওখানে একটা বেবি তৈরি হচ্ছে, ভ্রূণ থেকে ওটা একটা বেবিতে পরিণত হচ্ছে, তো অবভিয়াসলি আকার বৃদ্ধি পাবে। গর্ভের 12 থেকে 16 সপ্তাহ কর্পাস লিউটিয়াম আকারে বৃদ্ধি পায় এবং ভ্রূণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে, কারণ কর্পাস লিউটিয়াম পরবর্তীকালে নষ্ট হয়, তার আগে অবধি কিন্তু কর্পাস লিউটিয়ামের দায়িত্ব থাকে। সার্ভিক্সের গ্রন্থিগুলি আয়তনে বৃদ্ধি পায় এবং এদের কোষগুলি আয়তনে বৃদ্ধি পায়, হাইপারট্রফি ঘটে। ফ্যালোপিয়ান টিউব বা নালী উপরের দিকে উঠে যায় এবং জরায়ুর আকার বৃদ্ধি পায়, কারণ জরায়ুতে বেবিটা থাকবে, তো ওটার আকার বৃদ্ধি না পেলে তো থাকতে পারবে না। তো গর্ভে এরকম সময় মহিলাদের ওজন অবভিয়াসলি বাড়বে, এটা স্বাভাবিক। স্তন গ্রন্থি আকার বৃদ্ধি পাবে, স্তনের আকার বৃদ্ধি পাবে, ফ্যাটের সঞ্চয় হবে, সোডিয়াম, জল ইত্যাদি
হ্যাঁ এগুলোর দরকার। মাতৃদেহ থেকে ভ্রূণের জন্য O2 আরও বেশি চাহিদা বেড়ে যাবে, মাতৃদেহে আরও বেশি অক্সিজেনের দরকার পড়বে। গর্ভাবস্থায় FSH LH ক্ষরণ বাড়তে থাকে, GFR বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে মূত্রে গ্লুকোজের অধিক উপস্থিতিও লক্ষ্য করা যেতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, এটা একবার দেখে নিবি যে কখন কোনটি তৈরি হয়। একটা শিশুর সর্বপ্রথম লক্ষণ কি যে ও এসছে, তার প্রথম লক্ষণ গর্ভাবস্থার প্রথম 1 মাসের মধ্যেই তার হৃৎপিণ্ড তৈরি হয়ে যায়। অর্থাৎ আমরা এটা শুনতে পাবো। তো বর্ধনশীল আমরা শুনতে পাবো মানে বাইরে থেকে শুনতে পাবো না অবভিয়াসলি। তো যাই হোক, তো বর্ধনশীল শিশু ভ্রূণের প্রথম লক্ষণটি স্টেথোস্কোপের সাহায্যে সতর্কভাবে ধ্বনি শোনার মাধ্যমে বোঝা যেতে পারে। 12 সপ্তাহের শেষে অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার মানে কি প্রথম যে 3 মাস অর্থাৎ 12 সপ্তাহ, তখন অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু গঠিত হয়ে যায় অলরেডি। উদাহরণস্বরূপ যেমন হাত পা বাহ্যিক যে যৌনাঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথম 3 মাসে তৈরি হয়ে যায়। পঞ্চম মাসকালে সাধারণত প্রথম নড়াচড়া বোঝা যায় বা মস্তকে তার চুল গজায়, তখন প্রথম মানে কিক ফিল করছে, তো ওটা কিন্তু পঞ্চম মাসে। তো গর্ভাবস্থার প্রায় 24 সপ্তাহের শেষে অর্থাৎ দ্বিতীয় 3 মাস কাল মানে দ্বিতীয় 3 মাস, প্রথম 3 মাস ডান, দ্বিতীয় 3 মাস অর্থাৎ পুরোপুরি 6 মাস, আর এটা সেকেন্ড ট্রাইমেস্টার। তখন ওর শরীরে ক্ষুদ্র রোম আবির্ভূত হবে, তারপরে চক্ষু পল্লব তৈরি হবে অর্থাৎ আইল্যাশ। তো গর্ভাবস্থার 9 মাসের শেষে শিশু ভ্রূণের পরিপূর্ণ বিকাশ ঘটবে, একদম 9 মাসের মধ্যে পরিপূর্ণ বিকাশ ঘটেছে। দেখ, তার আগে আমরা বলি যে যে সমস্ত শিশুরা 7-8 মাসে জন্মিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রিম্যাচিউর বেবি যাদের বলা হয়, তো তাদের ক্ষেত্রে অনেক ঘাটতি থেকে যায়। তো প্রিম্যাচিউর হলে ওটা হয়, আর যদি 9 মাসের পরে হয় তো তারা একদম ম্যাচিউর বেবি তৈরি হয়ে যায় একদম। সেক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা যায় না শিশুর। আচ্ছা, এখানে যে ডায়াগ্রামটা দিয়ে রেখেছে একবার দেখবি। প্রথম যে 3.5 সপ্তাহ, 7.5 সপ্তাহ, 8.5 সপ্তাহ, 10 সপ্তাহে কেমন হতে পারে, এগুলো একবার করে দেখে নিবি। দেখ, এখানে কিন্তু বেবিটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এটা সব থেকে বেশি লক্ষণীয়, ওর মাথাটা কিন্তু বাইরের দিকে রয়েছে, অর্থাৎ সবার আগে কিন্তু ওটাই বাইরে বেরিয়ে আসে। দেখ, ভ্রূণের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। মেইনলি আমাদের সমাজে মানুষ সবার আগে ছেলে চায়, জানি না কেন, যাই হোক, তো সবার আগে ছেলে যখন দেখা যায় যে মেয়ে হয়েছে তখন মাকে দোষ দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা মায়ের হাতে ডিপেন্ড করে না, কারো হাতেই করে না। বাট সেদিক থেকে দেখতে গেলে যদি আমি বিজ্ঞানের ভাষায় দেখি তো বাবার উপরে অনেক বেশি ডিপেন্ড করে। আমরা বাবার হাতে নেই, কিন্তু বাবার উপরে ডিপেন্ড করছে কীভাবে। দেখ, আমরা জানি আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের ক্রোমোজোম নাম্বার কত, কীভাবে আমরা ইন্ডিকেট করি, 44 + XY পিতা বা কোনো ম্যানের ক্ষেত্রে, আর কোনো মহিলার ক্ষেত্রে 44 + XX, অর্থাৎ এটা একজন মহিলা আর ওটা একজন পুরুষ। এবার দেখা যাচ্ছে যখন এটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ শুক্রাণু যখন তৈরি হচ্ছে মিওসিস হয়ে, তখন এটা মিশেকের আগেই যেটাকে বলা হয়েছে, তো এটা 22 + X আর 22 + Y হয়ে গেল। কিন্তু মহিলার ক্ষেত্রে দেখ, দুটোই 22 + X, অর্থাৎ যাই আসুক না কেন 22 + X এর সঙ্গেই যুক্ত হবে, তাই কি না? অর্থাৎ মহিলার কাছে শুধু একটাই দেওয়ার মতো, ওর কাছে কোনো অপশন নেই, ওকে এক্সই দিতে হবে। এবার এই এক্সের সঙ্গে ওয়াই এসে যুক্ত হবে না এক্স এসে যুক্ত হবে, ওটা বাবার উপরে ডিপেন্ড করছে। এবার বাবার নিজের উপরে ডিপেন্ড করছে না, অবভিয়াসলি ওটা ভগবানই দেবে, কিন্তু যেটাই হবে সেটা তার ফলে কিন্তু একটা শিশু কন্যা জন্মাবে না পুত্র জন্মাবে সেটা নির্ভর করছে। সুতরাং মহিলার থেকে আমরা শুধুমাত্র একটা 22 + Xই পেতে পারি, এবং সেই 22 + X এর উপরে কিছুই ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে বাবার কাছ থেকে 22 + X এসেছে না 22 + Y। যদি ধর বাবার কাছ থেকে, দেখ ব্যাপারটা ভালো করে বুঝবি, ধর বাবার কাছ থেকে আমার 22 + X এলো, আবার মায়ের কাছ থেকে তো 22 + X ছাড়া মায়ের কাছে আর কিছুই নেই, দুটোই X। সুতরাং একটাকে অর্ধেক করে নিলে 22 + X, আরেকটাও অর্ধেক করে নিলে 22 + X। তাহলে মার কাছ থেকেও 22 + X এলো, আবার বাবার কাছে কিন্তু অপশন ছিল, একটা ছিল X একটা ছিল Y। অথচ যদি বাবার কাছ থেকে X আসে তাহলে 22 + X আর 22 + X মিলে কি তৈরি হবে, 44 + XX। সুতরাং তৈরি হয়ে গেল একটা মেয়ে। আর যদি বাবার কাছ থেকে ওয়াইটা আসতো আর মায়ের কাছ থেকে এক্স আসতো তাহলে তৈরি হতো XY, তাহলে তৈরি হয়ে যেত একটা ছেলে। সুতরাং এখানে মায়ের তো কোনো অবদানই নেই, মানে অবদান বলতে মায়ের কোনো ভুলই নেই, ভুল বাবারও নেই, অথচ মহিলাকেই কিন্তু দোষ দেওয়া হয়।
কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞানের ক্রোমোজোমের দিক থেকে দেখতে গেলে বাবার কাছে কিন্তু অপশন ছিল এক্স আর ওয়াই এর, আর সেই অপশন থেকেই কোনো একটা থেকে এক্স এলে তৈরি হবে মেয়ে আর ওয়াই এলে তৈরি হবে ছেলে। তো মহিলাদের কিন্তু কোনো দোষ নেই, অথচ দোষ তাকেই দেওয়া হয়। যাই হোক, এবার আমরা দেখবো অমরা বা প্লাসেন্টা, যেটা আমরা দেখলাম কোথা থেকে তৈরি হয়, কোরিয়ন থেকে। তো মাতা ও ভ্রূণের রক্ত সংবহন, দেখ একটা মায়ের জরায়ুতে একটা বেবি তৈরি হচ্ছে, এবার সে কোথা থেকে অক্সিজেন পাবে, সে কোথা থেকে খাবার দাবার পাবে, তাকে কি তুই খাওয়াচ্ছিস না, তাহলে তার তো কিছু দরকার, তার জন্য একটা, তো ভগবান কি করলো, একটা পাইপ তৈরি করে দিল, সেই পাইপটা, সেই ব্রিজটাকে এই হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা কি করবে, মায়ের কাছ থেকে যত ভালো ভালো জিনিস আছে, ভিটামিন, প্রোটিন, যাই হোক, তো আমি যেটা বলছি যে প্লাসেন্টা কি করবে, মায়ের কাছ থেকে অক্সিজেন সরবরাহ করবে, বা ভ্রূণের যা যা দরকার সে কে কে সরবরাহ করছে, এই খেয়ালটা কে রাখছে, প্লাসেন্টা। আবার ভ্রূণ এর যখন রেচন হবে, সেই বাজে জিনিসগুলো কিন্তু প্লাসেন্টার মাধ্যমে এবার মায়ের দেহে সরবরাহ করে দেওয়া হয়। দেখ, আয়তন ও ওজন, মানুষের প্লাসেন্টার ওজন 500 গ্রাম, ব্যাস 18 সেন্টিমিটার এবং পুরু 3.5 সেন্টিমিটার। প্লাসেন্টার উপাদান, প্লাসেন্টা মাতৃকলা, ভ্রূণকলা নিয়ে গঠিত। মাতৃকলা কি, মাতার রক্তস্রোত, মাতার রক্তবাহী এন্ডোথিলিয়াম প্রাচীর, মাতার রক্তবাহী সমূহের চারিদিক সংযোগ কলা জরায়ুর এপিথেলিয়াম। আর ভ্রূণকলা কি, কোরিয়নের এপিথেলিয়াম, কোরিয়নের সংযোগ কলা, কোরিয়নের রক্তবাহ সমূহ এবং ভ্রূণের কলা। মানুষের প্লাসেন্টার প্রকার, মানুষের প্লাসেন্টা হয় হিমোকোরিয়াল, ডিসকয়েডাল, ডেসিডুয়াস, এরকম কয়েকটা প্রকার দেখা যায়। তো প্লাসেন্টার পরিস্ফুরণ দেয়, অমরা বা প্লাসেন্টা হলো ফিটাস এবং মাতৃজরায়ুর প্রাচীরের একটা ঘনিষ্ঠ সংযোগ, যার মাধ্যমে মা এবং ভ্রূণের যে সংযোগ, যে আদান প্রদান পদার্থের, এটা কিন্তু সংঘটিত হয়। ভ্রূণ পর্দা কোরিয়নের বহিঃতল থেকে অসংখ্য আঙুলের মতো উপবৃদ্ধি ঘটে, অর্থাৎ এই দেখ, এটা হচ্ছে কোরিয়ন, আর এখান থেকে এই দেখ আঙুলের মতো উপবৃদ্ধি দেখতে পাচ্ছিস, এই যে এই পার্টটা, এই আঙুলের মতো উপবৃদ্ধিগুলো থেকেই কিন্তু প্লাসেন্টা তৈরি হয়। তো উপবৃত্তি গঠিত হয়, যাদের কোরিয়নিক ভিলাই বলা হয়। এই প্রবর্ধকগুলি মাতৃজরায়ুর প্রাচীরের কলায় বৃদ্ধি পায় এবং প্রাচীরের কলায় প্রবেশ করে নতুন গঠন সৃষ্টি করে, যাকে বলবো আমরা প্লাসেন্টা। আর এই প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণ পুষ্টি উপাদান এবং অক্সিজেন সংগ্রহ করে এবং কার্বন ডাই অক্সাইড ও বিপাকজাত দূষিত বস্তুগুলিকে মাতৃদেহে প্রদান করে। যেহেতু কোরিয়ন প্লাসেন্টা গঠনে ভূমিকা নেয়, তাই মানুষের প্লাসেন্টাকে বলা হয় কোরিয়নিক প্লাসেন্টা। তাই মানুষের প্লাসেন্টাকে কোরিয়নিক প্লাসেন্টা কেন বলে, কারণ ভ্রূণ এর যে কোরিয়ন, এটাই কিন্তু প্লাসেন্টা তৈরিতে মেইনলি অংশগ্রহণ করলো, তাই এটাকে বলা হবে কোরিয়নিক প্লাসেন্টা। এর প্রধান অংশ কি কি, ফিটাল পার্ট রয়েছে, বা যেটাকে বলা হয়েছে ভ্রূণের অংশে কোরিওল, আর ম্যাটার্নাল পার্ট বা ডেসিডুয়া ব্যাসালিস বলা হয়েছে যেটাকে মেইনলি। আচ্ছা, প্লাসেন্টার ফিটাল পার্ট জরায়ুর মিউকাসের সঙ্গে যুক্ত হয়ে কোরিয়নিক ভিলাইয়ের মাধ্যমে, এই সংযোগ এতটাই নিবিড় যে কোরিয়নিক ভিলাইগুলি মাতৃরক্তে নিমজ্জিত হয়। এর কারণ হলো জরায়ুর এপিথেলিয়াম সংযোগ কলা এবং এন্ডোথেলিয়ামের আবরণী সমূহ মিউকাস পর্দার ক্ষয়। এই ধরনের প্লাসেন্টাকে ভ্রূণকলা এবং মাতৃকলার সংযোগ হিমোকয়েডাল প্লাসেন্টা বলা হয়। প্লাসেন্টা ভ্রূণের সঙ্গে কি দিয়ে যুক্ত থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্লাসেন্টা ভ্রূণের সঙ্গে কি দিয়ে যুক্ত থাকে, আম্বিলিকাল কর্ড দ্বারা যুক্ত থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, কি দিয়ে যুক্ত থাকে, এই কর্ডের মধ্যে অবস্থিত শিরা ও ধমনীর সাহায্যে মাতৃদেহ এবং ভ্রূণদেহের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে থাকে। কোরিয়নের মধ্যে ভিলাইয়ের অবস্থানের ভিত্তিতে মানুষের প্লাসেন্টাকে কিন্তু মেটাডিসকয়েডাল প্লাসেন্টাও বলা হয়ে থাকে। তাহলে মানুষের প্লাসেন্টাকে কী কী প্লাসেন্টা বলা হয়, মেটাডিসকয়েডাল, কোরিওনিক, এগুলো মনে রাখবি, হিমোকোরিয়াল। কেন বলা হয় এটাও আমি বলে দিয়েছি। এবার প্লাসেন্টার কলাস্থানিক গঠন, প্লাসেন্টার আকৃতি অনেকটা চাকতির মতো, এটি দুটি অংশ নিয়ে গঠিত, একটা মাতৃজাত একটা ভ্রূণজাত। মাতৃজাত অংশ প্রধানত বৃহদাকৃতি রক্ত সাইনাসের দ্বারা গঠিত এবং ভ্রূণজাত অংশ প্রধানত অসংখ্য ভিলাসের সমন্বয়ে গঠিত। ভ্রূণের রক্ত নাভি ধমনীর মাধ্যমে ভিলাসে প্রবেশ করে এবং নাভি শিরার মাধ্যমে ভ্রূণদেহে ফিরে আসে। আর অপরপক্ষে মাতৃরক্ত কি হয়, জরায়ু ধমনীর মাধ্যমে ভিলাসের চতুষ্পার্শ্বে বৃহদাকার ব্লাড সাইনাসে প্রবেশ করে এবং জরায়ু শিরার মাধ্যমে অধরা মহাশিরায় প্রবেশ করে। এই দেখ, এটা একবার দেখে নিবি। দেখ, প্লাসেন্টা এতটাই ইম্পর্টেন্ট যে প্লাসেন্টা কি কি কাজ করছে, দেখ পুষ্টিদ্রব্য সরবরাহ করছে,
মায়ের রক্ত থেকে তুই যদি পুষ্টি না দিস তাহলে শিশুটা কোথায় পাবে? তুই তো খাওয়াচ্ছিস না। তো এই প্লাসেন্টা কিন্তু এই মেন কাজটা করছে, আদারওয়াইজ তৈরিই হতো না। তো গ্যাসীয় আদান প্রদান, ওটু তাকে দিতে হচ্ছে, তার কাছ থেকে CO2 নিতে হচ্ছে, কারণ ও তো বাইরে এসে নিঃশ্বাস ফেলতে পারছে না। রেচন, ভ্রূণের দেহ থেকে বিভাগজাত রেচনগুলি প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে আসে। হরমোন ক্ষরণ, প্লাসেন্টা থেকে নানা রকম হরমোন ক্ষরিত হয়। হরমোনগুলি হলো HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এগুলো বিভিন্ন হেল্প করছে বিভিন্নভাবে, সেটা আমরা দেখব। সঞ্চয়, প্লাসেন্টায় বিভিন্ন বস্তু সঞ্চিত থাকে, বিশেষ করে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম। এবার দেখ, তুই শিশুকে যথেষ্ট পরিমাণে খাবার দাবার প্লাসেন্টার মাধ্যমে যা সরবরাহ করা দরকার করে দিলি, এবার শিশু পূর্ণ হয়ে গেল, এবার তোকে বাইরে বেরিয়ে আসতে হবে। তার জন্য কি কাজ করছে? নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। সেটা কিভাবে করছে? পূর্ণ বিকশিত শিশুভ্রূণ অম্মরা থেকে প্রসবের সংকেত সৃষ্টি হয়, যা জরায়ুতে মৃদু সংকোচন ঘটায়। কারণ জরায়ুর সংকোচন যদি না ঘটাস, ধর কোনো একটা বেলুন আছে, এবার ওটাকে যদি তুই সংকোচন না করিস, বাইরে থেকে প্রেশারাইজ না করিস, তাহলে কি বেলুনের ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসবে? আসবে না। তো সংকোচনের জন্য কিন্তু এই রিফ্লাক্সটা দরকার। এটি মাতৃদেহের পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে, কারণ অক্সিটোসিন কিন্তু জরায়ুর সংকোচন ঘটায়। তাহলে জরায়ুর সংকোচনে কোন হরমোন সব থেকে বেশি কার্যকরী? দ্যাট ইজ অক্সিটোসিন, এটা মনে রাখবি। এবং অক্সিটোসিন ক্ষরণের মাধ্যমে উদ্দীপনা সৃষ্টিকারী প্রতিবর্ত ক্রিয়াটি চলতে থাকে, এবং এর ফলে জরায়ুর সংকোচন কিন্তু তীব্র থেকেও তীব্রতর হয় এবং শিশু বাইরে বেরিয়ে আসে। দেখ, ইস্ট্রোজেন জরায়ুতে অক্সিটোসিন গ্রাহকের পরিমাণ বৃদ্ধি পায়, কারণ অক্সিটোসিন তো তুই ক্ষরণ করলি, এবার ওটাকে গ্রহণ করতে হবে, তো না হলে ওটা কাজ করবে কিভাবে? তো জরায়ুতে যাতে ওটা কাজ করতে পারে, সেখানে গ্রাহক বৃদ্ধি পেলো, তাহলে অক্সিটোসিন ওখানে কি কাজ করবে? ওর পজিটিভ ফিডব্যাকটা কি? যে জরায়ুর সংকোচন ঘটানো। এছাড়াও প্লাসেন্টাকে উদ্দীপিত করে, হরমোন নিঃসরণ ঘটায়। কোন হরমোন? প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই সমস্ত হরমোন কিন্তু একটা ভালো রকম কন্ট্রিবিউট করে। এবার দেখ, প্রসবের বিভিন্ন পর্যায়ে। প্রথমত ডায়ালেশন বা প্রসারণ পর্যায়ে। দেখ, তুই ভেতর থেকে একটা বেবিকে বাইরে বের করবি, তাহলে তোর ভেতরে যথেষ্ট পরিমাণে যে জায়গাটা রয়েছে সেটাকে তোকে সংকোচন করাতে হবে। তাহলে প্রাথমিক পর্যায়ে জরায়ুর সংকোচন সাধারণত 20 থেকে 30 মিনিট অন্তর হয়ে থাকে, মানে আধা ঘন্টা পর পর প্রায় হয়ে থাকে, এবং এক একটা সংকোচন প্রায় 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। কখন? প্রথম 6 থেকে 12 ঘন্টা এই সিমটমটা আসে শিশুটি বাইরে বেরিয়ে আসার আগে, যে তোর আধা ঘন্টা পর পর এরকম 40 সেকেন্ড করে এরকম ফিল হচ্ছে যে জরায়ুটা সংকোচন হচ্ছে। আচ্ছা, তখন কি হবে? যেহেতু জরায়ু সংকোচন হচ্ছে, তো আমরা পড়েছিলাম ভেতরে অ্যামনিয়নের গহ্বরে অ্যামনিওটিক তরল থাকে। এবার তাহলে যেহেতু ওটা সংকোচন হচ্ছে, তাহলে ওই অ্যামনিওটিক থলিটা কি হবে? ফেটে যাবে, এবং অ্যামনিওটিক তরল যোনিপথের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। সার্ভিক্সের প্রসারণ সম্পূর্ণ হয়। সার্ভিক্স যে অঞ্চলটা ছিল তার প্রসারণ সম্পূর্ণ হলো এবং অ্যামনিওটিক তরল বাইরে বেরিয়ে এলো। আমরা বুঝতে পারলাম যে এটা সেই প্রথম মুহূর্ত, সেই প্রথম পর্যায়ে যে প্রসব হতে চলেছে। তারপর নির্গমন দশাটা কি? এটি সার্ভিক্সের সম্পূর্ণ প্রসারণ কাল থেকে নির্গমন দশা। প্রসারণ কার হয়? সার্ভিক্সের। সংকোচন কার হয়? জরায়ু। এই দশাটির স্থায়িত্বকাল হচ্ছে 10 মিনিট। প্রসবকালে এই দশায় জরায়ুর পেশি সংকোচন, প্রসব যন্ত্রণা এবং উদস্থিত চাপ জরায়ুর পেশির সংকোচন আরও বৃদ্ধি করে। এই চাপ একত্রে জননালীকে সম্প্রসারিত করে এবং এই সময় মায়ের দেহে যন্ত্রণার অনুভব তীব্রতর হয়। আচ্ছা, তারপরে আমরা কি দেখব? প্লাসেন্টা দশা। প্রসবের পরবর্তী সময় থেকে জরায়ুর শক্তিশালী ক্রমসংকোচনের ফলে প্লাসেন্টা নির্গমন অবধি দশাটিকে বলবো আমরা প্লাসেন্টা দশা। সাধারণত 28 থেকে 35 দিনের মাথায় জরায়ু তার প্রসব পূর্ববর্তী দশা ফিরে আসে। শিশুর প্রসবের সঙ্গে সঙ্গেই জরায়ুর আকারের পরিবর্তন ঘটে এবং প্লাসেন্টা সংযোগকারী অংশটিও হ্রাসপ্রাপ্ত হয়। এবার আমরা পড়লাম যে মায়ের সঙ্গে শিশু কি দ্বারা যুক্ত ছিল? আম্বিলিকাল কর্ডের দ্বারা। কিসের মাধ্যমে? প্লাসেন্টা। তাহলে সেই প্লাসেন্টা তো বিচ্ছিন্ন হতে হবে, তো প্লাসেন্টার সাথে জরায়ুর সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং এই পদ্ধতিকে জরায়ুর সংকোচনে সাহায্য করে। ফলে বিচ্ছিন্ন প্লাসেন্টাটি যোনির মাধ্যমে দেহের বাইরে কিন্তু বেরিয়ে আসে। কখন? যেই মুহূর্তে শিশুটা বাইরে বেরিয়ে এলো তার ঠিক তারপরেই।
এটা হচ্ছে প্রসবের তৃতীয় দশা। তাহলে এই হলো প্রসবের 3টে দশা। একবার দেখে নিবি। তাহলে প্রথম দশাটা কি? ডাইলেশন বা প্রসারণ পর্যায়, তারপরে নির্গমন দশা এবং ঠিক তারপরে প্লাসেন্টা দশা। আচ্ছা, দুগ্ধক্ষরণ। স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধক্ষরণ প্রক্রিয়াকে বলবো আমরা ল্যাকটেশন। তাহলে সবার আগে তো দুগ্ধ উৎপাদন হতে হবে, কারণ একটা মা কনসিভ করার আগে তার মধ্যে দুগ্ধ না তো উৎপাদন হয় আর না তো ক্ষরণ হয়। কিছু কেস রয়েছে যেটা বলা হয় যে ওটা একটা ডিজিজের মধ্যে পড়ে, তো ওটা আমরা কনসিডার করব না। নর্মালি একটা মহিলার মধ্যে আফটার প্রসব যাকে বলছে তারপরেই কিন্তু তোর দুগ্ধক্ষরণ বা দুগ্ধ উৎপাদন শুরু হবে। তো কিশোরীদের স্তন গ্রন্থি বৃদ্ধি পায় এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের প্রভাবে। কোন কোন হরমোন? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আর এটা বৃদ্ধি পায় এদের প্রভাবে। তো বৃদ্ধি পাওয়ার পর দুগ্ধ উৎপাদন এবং নিঃসরণও দরকার, কারণ শিশুটা তো ওটাই ওকে দেওয়া হবে ও জন্মানোর পর। তো প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোন হরমোন কি করছে। প্রোল্যাকটিন হরমোন কি করছে? ও উৎপাদন করছে শুধু, ও কিন্তু বাইরে বের করতে সাহায্য করছে না। ওর কাজ হচ্ছে শুধু দুগ্ধ উৎপাদন করা। এবার তুই উৎপাদন করে রেখে দিলি তাহলে তো হবে না, তাহলে বাইরে কি বের করবে? সেই যে অক্সিটোসিন। অক্সিটোসিন আরেকটা কি কাজ করছিল? জরায়ুর সংকোচন করছিল। তাহলে অক্সিটোসিনের কিন্তু বিরাট বড় একটা ভূমিকা আছে, আমরা দেখলাম। তো অক্সিটোসিন এক তো জরায়ু সংকোচন করলো, এখন আবার দুগ্ধ নিঃসারণেও সাহায্য করছে। তাহলে শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক, ভীষণ পুষ্টি সম্পন্ন হলুদাভ যে তরল নিঃসৃত হয় তাকে বলবো আমরা কোলোস্ট্রাম। এই দুধে IgA অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেটা আশা করি তোরা পড়েছিস বা পড়বি। তো সেই এর দুধের মধ্যে কি থাকছে? IgA অ্যান্টিবডি। তাহলে এই হলো ল্যাকটেশন বা দুগ্ধক্ষরণ। আচ্ছা, তোদেরকে বলে রাখি যে এই সমস্ত প্রক্রিয়াটাতে মানে একটা শিশু মানে একটা মা কনসিভ করলো, শিশুটা জন্মালো এবং ল্যাকটেশন এই পিরিয়ড অবধি কিন্তু মায়ের রজস্রাব যে দশা অর্থাৎ ব্লিডিং সেটা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে? তো এই হলো আমাদের রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন। আচ্ছা, তাহলে তোরা পুরোটা ভালো করে পড়ে নিস, যারা আগের লেকচারটা দেখিসনি তারা সেটা দেখে নিবি। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোরা কমেন্ট সেকশনে আমায় জানিয়ে দিস, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।